নমস্কার বন্ধুরা, নেপালের গভর্নমেন্ট কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করার পরেই সেখানে ছড়িয়ে পড়ল ব্যাপক আন্দোলনের আগুন। যে আগুনে জ্বলছে সেখানকার সংসদ ভবন, আহত হয়েছে শত শত মানুষ আর নিহত অন্তত 19 জন। সেখানে পুরো দেশ জুড়ে চলছে তীব্র আন্দোলন। আর আশ্চর্যের বিষয় হলো এই আন্দোলনের মূল নেতৃত্ব যারা দিচ্ছে তারা হচ্ছে জেনজি। জেনজি মানে সাধারণত তাদেরকে বলা হয় যারা 1997 থেকে 2012-র মধ্যে জন্ম নিয়েছে। এরা সোশ্যাল মিডিয়ার যুগে বড় হয়েছে, তাই এদের মেন অস্ত্র সোশ্যাল মিডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই মাত্র কিছু সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যানের ফলাফল, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর রাজনৈতিক সংকট, দুর্নীতি আর স্বজনপ্রীতির বিরুদ্ধে বছরের পর বছর জমে থাকা ক্ষোভ? চলো ভালো করে এই নেপালের পুরো পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক নেপালের সব থেকে বড় রোগের ব্যাপারে, কারাপশন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কারাপশন পারসেপশনস ইন্ডেক্স অনুযায়ী নেপালের বর্তমান স্কোর 34। দেখো, এটা একটা আন্তর্জাতিক মাপকাঠি যেটা দিয়ে দেখা হয় বিশ্বের বিভিন্ন দেশে দুর্নীতি কতটা ছড়িয়ে আছে। এতে সর্বোচ্চ স্কোর হয় 100, যাকে বলা হয় একেবারে দুর্নীতি মুক্ত, আর সর্বনিম্ন 0 মানে একবারে দুর্নীতিতে ডুবে থাকা দেশ। নেপালের স্কোর এখানে 34 ছিল 100-এর মধ্যে, মানে নেপাল দুর্নীতিতে বেশ ডুবে আছে। তোমাদেরকে এটা আর একটু ভালো করে বোঝানোর জন্য বলে দিই, ভারতের এই স্কোরটা 38, পাকিস্তানের এটা 27 এবং বাংলাদেশের এটা 23 আউট অফ 100। নেপালের সাধারণ মানুষ যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সামলাতে হেমশেম খাচ্ছে, তখন দেশের শীর্ষ নেতাদের পরিবার এবং আত্মীয় স্বজনরা বাঁচছে বিলাসবহুল জীবন, চালাচ্ছে মহামূল্যবান গাড়ি, বিদেশে গিয়ে পড়াশোনা করছে, দামি দামি ভ্রমণ করছে, অঢেল সম্পদের মালিক তারা। আর এই সব কিছু এসেছে রাজনৈতিক ক্ষমতা এবং দুর্নীতির আশ্রয় নিয়ে। আর এই চরম বৈষম্যই তরুণ প্রজন্মকে সব থেকে বেশি ক্ষুব্ধ করেছে। তারা দেখতে পাচ্ছিল নেতাদের পরিবার এবং তাদের আত্মীয় স্বজনদের জন্য আছে ব্যাপক বিলাসিতা, আর সাধারণ নাগরিকদের ভাগ্যে জুটছে বেকারত্ব, দারিদ্রতা আর ভাঙা স্বপ্ন। বন্ধুরা, নেপালের থেকে গত অর্থ বছরে অর্থাৎ এপ্রিল থেকে 2025-এর মার্চ অবধি প্রায় 8,39,000 নেপালি নিজের দেশকে ছেড়ে বাইরের দেশে গেছে কাজ করতে। মানে প্রতিদিন প্রায় 2300 জন নেপালি নিজের দেশ ছেড়ে বাইরের দেশে যাচ্ছিল কাজ করতে। আর এই সব কিছু সহ্য করতে করতে নেপালের মানুষরা নেপালের গভর্নমেন্টের ওপর ব্যাপক রাগ পুষে রেখেছিল, যেটা আগুন হয়ে তাদের মনের ভিতরে বছর বছর ধরে জ্বলছিল। কিন্তু এই আগুনটাকে পুরো নেপালে লাগানোর জন্য দরকার ছিল শুধুমাত্র এই আগুনে একটুখানি ঘি ঢালার, যেটা নেপালের গভর্নমেন্ট নিজে হাতেই করে বসে। 4 সেপ্টেম্বর নেপালের গভর্নমেন্ট ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 26টি সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করে দেয়। সরকারের শর্ত ছিল নেপালে কাজ করতে চাইলে সব সোশ্যাল মিডিয়া অ্যাপকে সরকারের কাছে রেজিস্ট্রেশন করে বৈধভাবে অনুমতি নিতে হবে, লোকাল অফিস রাখতে হবে, শুধুমাত্র অনলাইন সার্ভিস দিলেই হবে না। নেপালে তাদের একজন অফিসিয়াল প্রতিনিধি বা অফিস থাকতে হবে, যাতে কোনো সমস্যা হলে নেপালের সরকার যেন সরাসরি কথা বলতে পারে। নেপালের ট্যাক্স আইন, সাইবার আইন এবং অন্যান্য নিয়মগুলো মানতে হবে। আর এই সব শর্ত রাখার পেছনে নেপালের সরকার বলে সোশ্যাল মিডিয়াতে অনেক ভুয়ো খবর, ঘৃণা, গুজব এইসব ছড়াচ্ছে, আর এই সব কিছুকে আমরা দমন করতেই এই স্টেপটা নিয়েছি। এবং নেপালের সরকার এটাকে একটা ভালো সুযোগ হিসেবেও দেখাতে চাইছিল যে যদি অ্যাপগুলো বন্ধ হয়ে যায় তাহলে নেপালের কোম্পানি বা তরুণ উদ্যোক্তারা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাপ বানাতে পারবে। আর এই শর্তগুলোই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ 26টি অ্যাপ মানতে পারেনি, তাই তাদেরকে ব্যান করে দেওয়া হয়। আর এই ব্যানের পরেই নেপালের মধ্যে লেগে যায় ব্যাপক আগুন, বিশেষ করে জেনজি প্রজন্মের মধ্যে। বন্ধুরা, নেপালের মোট জনসংখ্যা হচ্ছে 29.6 মিলিয়ন, যার মধ্যে প্রায় 14.3 মিলিয়ন মানুষ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া ইউজার, যা প্রায় নেপালের মোট জনসংখ্যার অর্ধেক, এবং এর মধ্যে বেশিরভাগটাই ছিল জেনজি। এই প্ল্যাটফর্মগুলো তাদের জন্য ইনকাম বা এক্সপ্রেশনের মাধ্যম ছিল। আর এই পদক্ষেপে বিশেষ করে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে যারা টাকা কামাতো বা আয় করতো তাদের আয়টা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যেত। মানে ভাবো তাদের মনে এই সময় কি চলছিল। এক তো সরকার কারাপশন করে করে পুরো দেশের 12টা বাজিয়ে রেখেছে, রোজগার দিতে পারছে না। আর যখন আমরা অনেক কষ্ট করে কিছু টাকা জমিয়ে একটা ফোন বা একটা ক্যামেরা কিনে ভিডিও শ্যুট করে সেটাকে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনে আপলোড করে সেখান থেকে কিছু টাকা আয় করছি, সেটার উপরও এখন ব্যান। আর আমরা যদি বাইরের দেশকে কোনো কিছু বলতে চাই বা কোনো মেসেজ দিতে চাই, সেটাও এখন খুব বেশি কঠিন হয়ে গেছে, কারণ ইম্পর্টেন্ট সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো সরকার ব্যান করে দিয়েছে। মানে আমরা চিৎকার করব কিন্তু বাইরের কেউ শুনতেই পাবে না, কারণ আমরা একটা দেশের নামে একটা জেলের মধ্যে বন্ধ হয়ে আছি। আচ্ছা, এখানে জনগণদের মধ্যে থেকেও একটা অভিযোগ ভেসে আছে যে গভর্নমেন্ট টিকটক নামের একটা অ্যাপ আছে, সেটাকে প্রমোট করার জন্যই এই সব অ্যাপগুলোকে ব্যান করেছে, যাতে টিকটকের ইউজাররা বাড়ে। আর যদি সত্যি এরকম হয়ে থাকে তাহলে জনগণদের রাগ এখানেও কিরকম ভাবে বাড়বে সেটা দেখো। টিকটকের থেকে গভর্নমেন্ট টাকা কামাবে, আর সেই টাকায় আরামদায়ক জীবন বাঁচবে কারা? নিপোকিট, মানে নেতাদের পরিবার, তাদের আপনজন, এইসব লোক বা নেতারা।
আর এটা ভাবলে তো আরও রক্ত গরম হয়ে যাবে, কারণ সাধারণ মানুষ যে অ্যাপ্লিকেশন, যে সোশ্যাল মিডিয়া অ্যাপ চালিয়ে কিছু টাকা রোজগার করছিল, তাদের রোজগারকে বন্ধ করে দিয়ে এখন টিকটককে প্রমোট করা হচ্ছে, তাও আবার গভর্নমেন্টের ফায়দার জন্য, যে গভর্নমেন্ট কারাপশনে ডুবে আছে। তাই এই সময় নেপালের জেনজিদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এরপর 8ই সেপ্টেম্বর 2025 থেকে রাজধানী কাঠমান্ডুতে জেনজি ছাত্র তরুণদের বিক্ষোভ শুরু হয়। পুলিশ এই বিক্ষোভকে আটকাতে টিয়ার গ্যাস, রাবার বুলেট, ওয়াটার ক্যানন এই সব কিছু ব্যবহার করে, কিন্তু বিক্ষোভকারীরা সংসদ ভবন ও সিংহদরবার প্রশাসনিক কমপ্লেক্সে আগুন লাগায়। এই একই দিনে কয়েকজন মন্ত্রীর বাসভবন ও অফিসও ভাঙচুর করা হয় এবং এই আন্দোলনে নেপালের অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেলকে ব্যাপক মারধর করা হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় খুবই জোরে ভাইরাল হয়। বিক্ষোভকারীরা বিমানবন্দরের আশেপাশেও আগুন লাগিয়ে দেয়, যে কারণে বিমান ওঠানামাও কিছু ঘন্টার জন্য স্থগিত করে রাখতে হয়। এমনকি কিছু আন্তর্জাতিক ফ্লাইটকেও তড়িঘড়ি করে ভারতে ডাইভার্ট করা হয়। আর এই সব কিছুতে অন্তত 19 জন নিহত হয়, 100 জনের বেশি আহত হয় সরকারের মতে, অন্যান্য মতে 300 থেকে 400 জন আহত হয়। এর ঠিক পরের দিন 9 সেপ্টেম্বর 2025 কারফিউ এবং সেনা টহল ঘোষণা করা হয় এবং সরকারের ওপর ব্যাপক চাপ আসতেই তারা যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ব্যান করেছিল সেগুলোকে আবার আনব্যান করে দেয়। এরপর নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, গৃহমন্ত্রী রমেশ লেখক সহ আরও কিছু মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা ও তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, ক্ষতিপূরণ দেওয়া কি সম্ভব? এতগুলো মানুষের কথা তো এখানে ছেড়েই দাও, একটা মানুষেরও জীবন কি ফিরিয়ে দেওয়া সম্ভব, যেখানে মৃত অন্তত 19 জন? আমি সঞ্জু, ফিরছি পরের ভিডিও নিয়ে। জয় হিন্দ।